ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা আমরা আমাদের ভূগোলের 3 নম্বর পার্ট পড়ছিলাম। তার মধ্যে আমরা অনেকটা পড়ে আসছি। আমরা প্রায় চ্যাপ্টারটার লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি। চ্যাপ্টারটার নাম ছিল পৃথিবীর উপরিভাগ এবং এর পরিবর্তন। তার মধ্যে যেই পার্টটা এখন আমরা পড়ছি সেটা হচ্ছে পৃথিবীর উপরিভাগের পরিবর্তনে আভ্যন্তরীণ আর বাহ্যিক শক্তি যে কীভাবে ক্রিয়া করে সেটা পড়ছিলাম আমরা। তার মধ্যে আভ্যন্তরীণ শক্তির কথা আমরা পড়ে নিয়েছি। আভ্যন্তরীণে আমরা পড়েছি যে ভূমিকম্প আর আগ্নেয়গিরি কি কি পরিবর্তন আনে ভূপৃষ্ঠের উপরে, সেতটুকু আমাদের সেই কথাগুলি আমাদের পড়া হয়ে গেছে যে ভূমিকম্পের ফলে কি কি হয় আর আগ্নেয়গিরির ফলে কি কি হয়, কি কি অবয়ব নতুন করে সৃষ্টি হয়। অবয়ব বলতে কি বলেছিলাম যে অবয়ব হচ্ছে এই যে পাহাড় পর্বত মালভূমি সমভূমি মরুভূমি উঁচু নিচু জায়গা যাই দেখি না কেন এগুলিকে সব এক একটাকে অবয়ব বলে। তো আমরা এটুকু দেখে নিয়েছি। আজকে আমরা বাহ্যিক কারক পড়ব। মানে এতদিন কালকের পরশু দিনের ভিডিওটাতে আমরা অভ্যন্তরীণ কারকে কিভাবে ভূপৃষ্ঠের পরিবর্তন করে পড়েছি। আজকে আমরা বাহ্যিক কারক পড়ব। দেখো, বাহ্যিক কারক যেগুলি ভূপৃষ্ঠে পরিবর্তন করে তার মধ্যে যদি মেইন কতগুলির কথা বলি সেটা হচ্ছে একটা হচ্ছে রৌদ্র, একটা হচ্ছে বাতাস, একটা বৃষ্টিপাত, একটা নদী, হিমবাহ। ঠিক আছে, হিমবাহ হচ্ছে কি? হিমবাহ হচ্ছে যে বরফ যে গলে গলে পড়ে না পাহাড়ে পর্বত থেকে, সেটাকে হিমবাহ বলে। নদী তো তোমরা জানোই, রোদকে তোমরা জানো, বাতাস জানো, বৃষ্টি জানো। এগুলি সব এক একটা বাহ্যিক কারক। বাহ্যিক কারক কেন বলেছে? এগুলো বাইরের দিক থেকে হচ্ছে আর আমরা এগুলো দেখতে পাচ্ছি। আর আভ্যন্তরীণ কারক কেন বলেছে? যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না, ফিল করি, সেগুলোর যে কাজগুলো হয়, সেগুলোর ফলে যে প্রতিক্রিয়াগুলো হয়, সেগুলোকে শুধু আমরা ফিল করতে পারি, তার আগের থেকে ওদেরকে আমরা দেখতে পারি না। যেমন ভূমিকম্প, ঠিক আছে, আগ্নেয়গিরি। কিন্তু বাহ্যিক কারক যেমন রোদ, বৃষ্টি, নদী আমরা সব সময় দেখতে পাচ্ছি, হিমবাহ আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্য এগুলো বাহ্যিক কারক বলেছে ভূপৃষ্ঠের ওপরে। তো এগুলো কি ধরনের কাজ চালায় সেটা আমরা দেখব। তার মধ্যে তোমাদের বইয়ে দুটো বাহ্যিক কারককে শুধু এক্সপ্লেন করা হয়েছে, একটা হচ্ছে নদী আর একটা হচ্ছে বাতাস বা বায়ু। ঠিক আছে, এই দুটোকে এক্সপ্লেন করা হয়েছে। আমি চেষ্টা করছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। দেখো, নদী যে বা বাহ্যিক শক্তিগুলো যে সেগুলো সাধারণত দু ধরনের কাজ করে, একটা হচ্ছে বিচূর্ণী ভবন আর একটা হচ্ছে ক্ষয়ী ভবন। মানে বিচূর্ণী ভবন আর ক্ষয়ী ভবন, এই দুই ধরনের কাজ করে। ক্ষয়ী ভবনের ফলে মানে ক্ষয় করা, ঠিক আছে, ক্ষয় করা। আর ওয়েদারিং বা বিচূর্ণী ভবন হচ্ছে একটা নতুন কিছুর সৃষ্টি করা। ঠিক আছে, তো ওয়েদারিং আর ইরোশন দুটো আলাদা আলাদা জিনিস। এই দুই ধরনের কাজ করে এই কি বলবো বাহ্যিক শক্তিগুলো। ঠিক আছে, আর বাহ্যিক শক্তিগুলো মধ্যে যে তোমাদের কাছে যেটা দুটো বাহ্যিক শক্তিকে এক্সপ্লেন করা হয়েছে, এটা হচ্ছে একটা হচ্ছে নদীর কাজ। আমরা তাহলে নদীর কাজ কি, নদী কিভাবে কাজ করে আর কি ধরনের অবয়ব সৃষ্টি করে বা নদীর ফলে ভূপৃষ্ঠে কি কি পরিবর্তন হয় সেটা দেখি। দেখো, একটা নদী তোমরা জানো যে নদী শুরু হয় কোথা থেকে? নদী শুরু হয় পাহাড় থেকে। তো পাহাড় মানেই উঁচু জায়গা। সেই উঁচু জায়গাটার থেকে নদীটা যখন শুরু হয়, একটা নদীর 3 ধরনের গতি থাকে। সেটাকে বলে, একটাকে বলে উচ্চগতি, মধ্যগতি আর নিম্নগতি। ঠিক আছে, মানে উচ্চ অংশ, মধ্য অংশ আর নিম্ন অংশ। এবার উচ্চগতি, নিম্নগতি আর মধ্যগতি কোথায় কোথায় আমরা পাবো? উচ্চগতি হচ্ছে যখন পাহাড় থেকে মাত্র শুরু হয়েছে যদি, তখন সেটাকে বলবো উচ্চগতি, মানে খুব তীব্র বেগে সেটা শুরু হয়েছে। ঠিক আছে, তারপরে যখন সেটা একটা মিডল জায়গার মানে উপর থেকে এসে একটা নিম্ন জায়গায় পড়লো, তখন দেখা যায় যে সেটার গতিটা একটু উপর থেকে যেরকম আসছিল, যেরকম হয়েছে, যেরকমভাবে গতি নিয়ে আসছিল, তখন দেখা যায় যে নিচে পড়ার পর তার গতিটা একটু স্লো হয়ে গেল, সেটা মধ্য অংশ। আর তারপরে হচ্ছে নিম্ন অংশ, মানে একদম যখন সমতলে নদীটা চলে আসে তখন দেখা যায় যে নদীটা এরকম আঁকা বাঁকা পজিশনে যেতে থাকে, মানে একদম তার স্রোত থাকেই না, একদম ঢিলা থাকে। ঠিক আছে, এই 3 ধরনের গতি নদীতে দেখা যায়। এবার
এই যে নদী কি করে, নদী যখন উঁচু জায়গার থেকে পড়ে, উঁচু জায়গার থেকে, এই যে দেখছো ছবিটায় উঁচু জায়গার থেকে পড়ছে, তখন এই যে জায়গাগুলো আছে না তার, এই অংশগুলিতে সে খুব ক্ষয় করে, কারণ এত তার ফোর্স থাকে যে সে তীব্র বেগে বইতে থাকে। তো এইখানের এই জায়গাগুলোর মধ্যে কতগুলো ক্ষয় সে করতে থাকে, ঠিক আছে। এমনকি সে তার সাথে অনেক কিছু ওপর থেকে নিয়ে আসে, সেগুলো বালি, পাথর, কাদা, শিলা, সব কিছু নিয়ে আসে, ঠিক আছে। তো যখন উপরের দিক থেকে আসে তখন সে কি করে, ক্ষয় করতে করতে আসে এইভাবে। এই যে দেখেছো এই যে জায়গাটা সে কিন্তু অনেক ক্ষয় করে দেয়। এই যে আমরা যে জলপ্রপাত বলি, জলপ্রপাত দেখেছো না তোমরা? জলপ্রপাত কিন্তু দেখবে যে শিলাগুলো, যে তার নিচের যে শিলাগুলো থাকে, মানে জলপ্রপাতের উল্টো দিকে যদি আমরা যেতে পারি, দেখা যায় যে শিলাগুলির মধ্যে প্রচণ্ডভাবে সে ক্ষতি করেছে। কিভাবে ক্ষতি করেছে? এই যে ফোর্সফুলি যে সে নেমে আসছে, দেখা যায় যে অনেক সময় ওপরের শিলাগুলো একদম থাকেই না, ভিতরের কঠিন শিলাটা বেরিয়ে আসে, এই ধরনের সে ক্ষতি করে। এই যে জলপ্রপাতের সৃষ্টি হলো, ঠিক আছে। এবার সেই যখন গতিপথের একদম নিচু অংশে, মধ্য অংশে বা ঢালু অংশে নেমে আসে, মধ্য অংশে নেমে আসে, তখন তার গতিটা কি হয়ে যায়, আস্তে হয়ে যায়। এবার সে উপর থেকে এখানে নেমেছে, এবার এখানে পড়ার পর তার গতিটা একটু আস্তে হয়ে গেল, আস্তে হয়ে গেছে গতিটা। এবার সে ঢিলা চলছে, ঢিলা চলার সময় সে কি করছে, সে এখানে কোনো ক্ষতি করবে না, সে নদীর যে রাস্তাটা সেখানে কোনো ক্ষতি করবে না, সে ক্ষতি করবে, এক মিনিট আমি তোমাদেরকে একটু আঁকিয়ে দেখা দিচ্ছি একটু জায়গাটা। মনে করো নদীটা এখান থেকে পড়েছে, এখান থেকে পড়ার সময় সে এখানের যে শিলাগুলোকে ক্ষতি করলো, জলপ্রপাতের সৃষ্টি হলো। এবার যখন সে এখানে এসে পড়েছে, শুরু করলো সে যাওয়া, এখানে তার গতিটা কম, ঠিক আছে। এখানে এত গতি কম যে সে এইখানে কোনো নদীর বুকে কোনো ক্ষতি করছে না, সে পাশে ক্ষতি করছে, জলটা বয়ে নিয়ে যাচ্ছে যখন পাশে ক্ষতি করছে। এবার সে এসে আরও সমতল অঞ্চলে আসলো, সমতল অঞ্চলে আসার পরে তার কি হয়, তার গতিটা একদম এরকম, এত ধীর হয়ে যায় যে এরকম হয়ে যায় গতি, এরকম হয়ে যায়, সর্পিল গতি বলে এটাকে, বলে সর্পিল গতি। নদীর যখন নিম্ন অংশে নেমে আসে তখন তার গতিটা হয়ে যায় সর্পিল গতি, মানে একদম সাপের মতো আস্তে 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 চলতে থাকে। আর এই অংশে যখন থাকে, মধ্য অংশে যখন থাকে, সে তার পাশের দিকে ক্ষতি করে, পাশে ক্ষতি করতে থাকে, এই সাইডে ক্ষতি করতে থাকে, কারণ তার যে মধ্যে যে জলটা, সেই জলটা সে এদিকে যেদিকে ছড়িয়ে দেয়, ঠিক আছে, ছড়িয়ে দেয়, পাশের দিকে ক্ষতি করে, মধ্যখানে ক্ষতি করে না। এখানে যেমন মধ্যখানে ক্ষতি করেছে, মাঝখানে ক্ষতি করেছে, নিচের শিলাটাকে ক্ষতি করেছে, কিন্তু এখানে সে ক্ষতি করে সাইডে। তখন এই দুই সাইডে বলে যে প্লাবন ভূমির তৈরি হয়, প্লাবন ভূমি, এই দুই সাইডেও প্লাবন ভূমি তৈরি হতে পারে। তারপরে আসার পর সে সর্পিল গতিতে চলছে, আস্তে আস্তে চলছে। এবার সে আস্তে আস্তে ততক্ষণ চলে যতক্ষণ নাকি এখানে জল কম আছে। যখন জল, এখানে দেখো তোমাদের বইয়ে ছবি দেওয়া আছে, এই যে সর্পিল গতিতে সে চলছে, এত আস্তে আস্তে চলছে যে মানে অনেক আস্তে আস্তে করে সে কি করেছে, গতি নিয়েছে, ঠিক আছে। এবার এই ভাঁজে ভাঁজে নদী চলতে থাকলো, কিন্তু যখন বর্ষার সময় প্রচণ্ড জল আসে তখন কিন্তু নদী এই ভাঁজ ভেঙে দেয়, মানে তখন আর সে এই ভাঁজে ভাঁজে যেতে পারে না, তখন সে কি করে, এই যে দেখো সোজা এইভাবে গতি করে নিয়েছে। তো এই যে গতিটা করে নিয়েছে, তখন এই যে তার ভাঁজযুক্ত অংশটা রয়েছে না, এই ভাঁজযুক্ত অংশটা দেখা যায় যে বালি জমে, নদীর জল জমে এই জায়গাটার মধ্যে একটা আলাদা একটা জলাশয় সৃষ্টি হয়েছে। এই জলাশয়টাকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ, মানে এটা যেহেতু দেখতে ঘোড়ার খুঁড়ের মতো এটার আকার দেখা যায়, সেই জন্য সেটাকে বলে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, ঠিক আছে। এই নদীর পাশের এই হ্রদগুলোকে আমরা অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলি। নদী দেখলে তিনটে কাজ এখন পর্যন্ত আমরা দেখে নিলাম, যে যখন সে ওপর থেকে পড়ছে তখন দেখা যাচ্ছে যে সে এত বেশি ক্ষতি করছে যে তার নিচের যে শিলাস্তরগুলিকে সে ক্ষয় করছে, সেখানে নদী সোজা হয়ে নিচে পড়ছে, ঠিক আছে, এখানে জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। তারপরে যখন ঢালু অংশে আসছে তখন কি করে, সে পাশের দিকে ক্ষতি বেশি করে, ঠিক আছে। আর যখন সমভূমি অঞ্চলে আসে তখন কি করে, সে আস্তে আস্তে সর্পিল গতি করে। আর কিন্তু এই সর্পিল গতিটা ততক্ষণ সে চলতে থাকে যতক্ষণ তার মধ্যে জল কম আছে, যখনই জল বেশি হয়ে যায় সে কি করে, তখন সোজা হয়ে চলতে থাকে। আর এই যে বাঁকা জায়গাটা, যেটা আগে
সে চলতো রাস্তাটা, সেটাকে সে ছেড়ে দিয়ে সোজাভাবে জলটা তখন যেতে থাকে, কারণ তখন বেশি জল, সে ফোর্সে যাচ্ছে, বৃষ্টি হয়েছে প্রচণ্ড, সে ফোর্সে তখন জল নিয়ে যাচ্ছে, তখন এই ভাঁজযুক্ত অংশটা অশ্বক্ষুরাকৃতি হ্রদে পরিবর্তন হয়। ঠিক আছে, তাছাড়াও দেখো বন্যার সময় নদীর দুই দিকই, নদীর দুইটা পাড়ই যখন বন্যা হয় তখন, এই যে আমি একটু আগে বলেছিলাম, যদি বন্যা হয়েছে তখন দেখা যায় যে সে হয়তো পুরো এরিয়া এরকম নিয়ে চলে যাচ্ছে, মানে একদম ভেঙে টেঙে চলে যাচ্ছে, মানে একদম এইখান পর্যন্ত তার জলগুলো চলে গেল। ঠিক আছে, এইখান পর্যন্ত তার জল চলে গেছে, এটা তার রাস্তা ছিল, সেইটা ছেড়ে দিয়ে এইখান পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে। যেই জল কমে গেছে সে তখন আবার নিজের রাস্তায় ঘুরে আসছে। এই যে জায়গাগুলি, এই জায়গাগুলো যে পরিত্যক্ত অংশগুলো পড়ে থাকে, এটাকে বলা হয় প্লাবন ভূমি, এটাকে বলা হয় প্লাবন ভূমি। এখানে নদীর পলি, মাটি, বালি এগুলো জমা হতে হতে বছরের পর বছর ধরে বৃষ্টি হচ্ছে, আর এই ধরনেরই সে কাজ করছে, প্রত্যেক বছর এই এরিয়াটাকে এভাবে প্লাবিত করে যাচ্ছে। তো এই এরিয়া যে পরিত্যক্ত অংশগুলো বৃষ্টির পরে পড়ে থাকে সেটাকে প্লাবনভূমি বলে। প্লাবনভূমির সৃষ্টি হয়, বড় বড় প্লাবনভূমির সৃষ্টি হয়েছে আমাদের ব্রহ্মপুত্র নদীর পাড়ে, বরাক নদীর পাড়ে, গঙ্গা নদীর পাড়ে বড় বড় প্লাবনভূমির কিন্তু সৃষ্টি হয়েছে। তো এটা হচ্ছে আরেকটা অবয়ব। এবার যদি বলি প্রাকৃতিক বাঁধ সৃষ্টি হয়, প্রাকৃতিক বাঁধ মানে, আমি প্রথমেই শুরু করার সময় কি বলেছিলাম যে নদী কিন্তু তার সাথে অনেক বড় বড় শিলা, মাটি, বালি, এগুলো পাথর এগুলো নিয়ে আসে। তো নদীর যখন স্রোতটা কমে যায়, বর্ষার দিন না, ধীরে ধীরে নদী বইছে, তখন সে কী করে, এই যে তার বড় বড় পাথর টাথরগুলি না, এগুলো তো তার জলের মধ্যে গুলে যায় না, সে তখন কি করে, এগুলো না বেশিক্ষণ ধরে নিয়ে যেতে পারে না, সে তখন এই যে তার পাশে এরকম ছাড়তে ছাড়তে চলে যায়, এরকম পাশে ছাড়তে ছাড়তে চলে যায়। তার এত স্রোতটা কম থাকে যে সে এগুলোকে নিয়ে চলতে পারে না, এই যে ছাড়তে ছাড়তে চলে যায়। দেখা যায় যে বহু বছর ধরে এরকম সে ছাড়তে 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 চলে যাওয়ার ফলে অনেক সময় দেখা যায় যে এখানে নিজের থেকেই বাঁধের সৃষ্টি হয়। বাঁধ কি তোমরা তো জানো, বাঁধ হচ্ছে জল আটকাবার পদ্ধতি। তো জল আটকাবার পদ্ধতি তো আমরা বিজ্ঞানসম্মতভাবে বানাই, সেটা হচ্ছে আমরা যেটা নিজেরা বানাই সেটা বিজ্ঞানসম্মতভাবে বানাই, সেটা বাঁধ। আর এটা হচ্ছে প্রাকৃতিক বাঁধ, মানে নদী নিজেই তৈরি করেছে। আর কিভাবে তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে নদী যখন তার মধ্যে নিয়ে আসা জিনিসগুলো ছাড়তে ছাড়তে চলে যাচ্ছে, পাথর টাথরগুলো ছাড়তে ছাড়তে চলে যাচ্ছে, তখন বছরের পর বছর ধরে এখানে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক বাঁধের সৃষ্টি হয়। ঠিক আছে, তাছাড়া আরেকটা হচ্ছে যে নদী যখন তার যে সঙ্গে যে বালি, কাদা এগুলো আনছে, সেগুলো সে কিন্তু নদীর মোহনা অংশে জমা করে। ঠিক আছে, মোহনা অংশে জমা করে, মানে মোহনা অংশ হচ্ছে যেখানে নদী গিয়ে সাগরের সাথে মিলেছে। এটা ধরো সাগর, ঠিক আছে, এই যে এখান দিয়ে নদী আসলো, এইটা হচ্ছে যেখানে গিয়ে সাগরের সাথে সে মিলে, এই অংশটাকে বলে মোহনা অংশ। তো নদী কি করে, তার সাথে যে বালি, কাদা এগুলো সব নিয়ে আসছে, সে এই মোহনাতে ছেড়ে ছেড়ে চলে যায়, সে মোহনাতে ছেড়ে ছেড়ে চলে যায়, সেখানে সাগরের সাথে মেলার আগে সে এগুলো মোহনাতে ছেড়ে চলে যায়। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে মোহনাতে ছেড়ে চলে যাচ্ছে, তখন এই মোহনাতে বহু বছর ধরে এরকম জমা হতে হতে, এই দেখো বাংলার বয়ের মতো একটা হয়েছে না, এইটাকে বলে বদ্বীপ, এটাকে বলে বদ্বীপ। তো এইভাবে বহুদিন ধরে এরকম চলতে 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 এখানে একটা জায়গার সৃষ্টি হয়, সেটাকে বলে বদ্বীপ। তো নদীর থেকে আমরা দেখলাম যে নদীর কাজের ফলে কত ধরনের অবয়ব সৃষ্টি হয়েছে। এখানে আমরা দেখেছি জলপ্রপাতের সৃষ্টি হয়েছে, তাই তো, এখানে আমরা দেখেছি প্লাবনভূমির সৃষ্টি হয়েছে, আমরা দেখেছি প্রাকৃতিক বাঁধের সৃষ্টি হয়েছে, তারপর আমরা দেখেছি এই যে পরিত্যক্ত অংশটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয়েছে। তো এই যে এতগুলো অবয়ব সব কিসের জন্য সৃষ্টি হলো, নদীর জন্য সৃষ্টি হলো। নদী এমন কাজ করেছে যে এই ধরনের নতুন অবয়ব পৃথিবীর বুকে বা ভূপৃষ্ঠের বুকে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের নদীর কাজের এক্সপ্লেনেশন।